ইস্তিহাম আরো অন্যান্য এক্সপেরিয়েন্স হচ্ছে লিগ্যাল ফিকশন লেজিসলেশন এক হচ্ছে দেখে শেষ কাস্টম দিয়ে দেখ এগুলো তোমার আদার সিস্টেম এই কথা বলে না তো কোথায় আমরা তোমার ইকুইটি জাস্টিস এন্ড গুড গভর্নেন্স এটা কিভাবে স্থাপিত হয়ে গেছে মোরালিটির সাথে তো এগুলা দিয়েছে একটা সম্পর্ক রয়েছে মোরালিটি যেটা হলো এই লিগ্যাল রুলসটা এমন বিষয় আছে কারণ এটা লিগ্যালিটি তোমার যে লিগ্যাল যে বিষয়গুলো অনেক লিগ্যাল নর্মস তো দুই ধরনের একটা পুরো আটজনই আছে তো তোমার লিগ্যাল নর্মস কি তোমার ডিরাইভ ফ্রম দা মোরাল নর্মস ওগুলো এটা অনেক সময় দেখা যায় যে এই যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেয়ার্স এটা বলতে আমাদের কি নেই এটা আছে আইনি এটা ইলিগাল কি হিসেবে নেই ঠিক আছে এটা বলতে আইনি এটা ইলিগাল রয়েছে কিন্তু এটা কি ইসলামিক লতে এটা ইলিগাল ইসলামিক লতে এটা এরপর হচ্ছে তোমার আবার ঘুষ দেয়া এগুলা যেমন ইমোরাল আবার ইলিগাল কারণ একটা যে বিষয়টা ইমোরাল হয় সেই বিষয়টা আবার ইলিগাল হয় আবার ইমোরাল হলেও আবার ইলিগাল নাও হতে পারে তাহলে একটা লয়ের সাথে কি রয়েছে মোরালিটির একটা সম্পর্ক রয়েছে যেটা মোরাল সেটা লিগাল আর ইলিগাল তো একটা জিনিস তো তোমার কি হতে পারে না মানে মোরাল হতে পারে অথবা ইমোরাল বিষয় সেটা ইলিগাল নাও হতে পারে সো দেখা যাচ্ছে তোমার মোরালিটি ইজ জেনেসিস এবং লিগ্যালিটি ইজ স্পেসিস কারণ মোরালিটি থেকে তোমার লিগ্যালিটি আসে লিগ্যাল রুলস আসে লিগ্যাল নর্মস আসে তার মানে একটা মোরাল নর্মস কে যখন তুমি একটা লিগ্যাল একটা কভারেজ দিতা তখন সেটা কি হয়ে যায় লিগ্যাল নর্মস হয়ে যায় আবার সেটা মোরাল নর্মসটা লিগ্যাল কভারেজ নাও পেতে পারে যেমন প্যারেন্টস কে রেসপেক্ট করা টিচারদেরকে রেসপেক্ট করা সেটা জাস্ট কি মোরাল কিন্তু এটা কি হয় না লিগ্যাল এটা তোমার যদি রেসপেক্ট না করে সেটা ইমোরাল হয়ে যাচ্ছে বাট সেটা ইলিগাল হয়ে যায় ঠিক এই জন্য তো মানে এটা সম্পর্ক করে না মানে এমন একটা সময় আসবে সেটাও কি করতে হবে লিগ্যাল কভারেজ দিতে হবে কারণ তাদেরকে সে রেসপেক্ট শব্দটাকে বাঁচানোর জন্য নাহলে তো রেসপেক্ট হারিয়ে যাবে তাহলে করতে হবে যেমন আমরা মাতা পিতাকে ভরণ পোষণ দিতে হবে সন্তানদের যে ক্যাপাবল যে তোমার ইস্যুস ক্যাপাবল ইস্যুস মানে সামর্থ্যবান যে সন্তানরা ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল ইস্যুস যে সন্তানরা হ্যাঁ তারা হচ্ছে আর লিগালি পাওয়ার টু প্রোভাইড কি মেইনটেনেন্স টু देयर প্যারেন্টস তাদের মাতা-পিতাকে ভরণ পোষণ দিতে বাধ্য ইসলামিক ল হচ্ছে আর্থিকভাবে সক্ষম এরকম সন্তান সন্ততিরা তারা কি করবে তারা মাতা-পিতাকে ভরণ পোষণ করবে তার ইসলামিক ল তো আর এটা বলে তার মানে যে মাতা-পিতা যদি কোনো সন্তান সন্ততি মাতা-পিতাকে যদি ভরণ পোষণ না দেয় তখন লিগ্যাল লিবিলিটি সেই লিগ্যাল লিবিলিটি হচ্ছে তারা মেইনটেনেন্স যেহেতু মেইনটেনেন্সের মামলা কোথায় যাবে ফ্যামিলি কোর্টে যাবে নাকি ফ্যামিলি কোর্টে যাবে মেইনটেনেন্সের মামলা এখন ফ্যামিলি কোর্ট এটা তো তোমার কোর্স অফ সিভিল নেচার দেওয়ানি আদালত তো দেওয়ানি আদালত লিবিলিটি দেওয়ানি আদালত সাধারণত কোর্ট অর্ডার থেকে কি করে সন্তানদেরকে অর্ডার দিবে মাতা-পিতাকে পরামর্শ দিয়ে দাও মাতা-পিতাকে পরামর্শ দিয়ে দাও মাতা-পিতা তাদের প্যারেন্টসরা যে মেইনটেনেন্স ক্লেম করে সেই মেইনটেনেন্সটা দেওয়ার জন্য যদি মেইনটেনেন্স দাবি সেটা কি যুগোপযোগী মেইনটেনেন্স এখন যদি মনে করো মাতা-পিতা যদি মাসে 50,000 টাকা যদি কি করে মেইনটেনেন্স দাবি করে সন্তানদের কাছ থেকে এখন সেই সন্তানের যদি সেই 50,000 টাকা দিয়ে মেইনটেনেন্স দেওয়া যদি কি না থাকে সক্ষমতা না থাকে বাস
সে যেখানে তাকে যেভাবে চলে সেই জায়গায় কিন্তু তাদের 50,000 টাকা বিজনেস নাও হতে পারে। সব কিছু পারিপার্শ্বিকতা বিবেচনা করে কোন সন্তানদেরকে বলবে তাদেরকে এই পরিমাণ বিজনেস দাও, রিজনেবল অ্যামাউন্ট, ঠিক আছে, যাতে সন্তানের যেন বাড়েন না, এক্সেসিভ না, তাই না? এটা হচ্ছে তোমার লিগ্যাল লিমিটে সিভিল কোড থেকে, দ্যাট ইজ ফ্যামিলি কোড থেকে। ফ্যামিলি কোডের কি এই জুরিসডিকশন আছে সেই সন্তানদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকে জেলের ভিতরে ঢুকাই দাও, আছে? সেটা আছে? এটা আছে না, এই জুরিসডিকশন না। সো এখানে পরিচালনা করা নেই, সন্তানদেরকে আমাদের পরামর্শ দাও, দেন মাতা পিতাকে বিজনেস করে পাঠিয়ে দিন, অথবা মাতা পিতাকে যা যা দিয়ে আসে দেয় না, অবনীত অবস্থা থাকে, তাদের কোনো ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন, কোনো কিছু কি কেমন লাগে না, ফাইন্যান্সিয়াল কেমন, তো এখানে ফাইন্যান্সিয়াল কেমন কোনো নাই, সন্তান রাইট তারা যেভাবে চলবে সেইভাবে মাতা পিতাকে চলবে, শুধু তাই না, মানে এগুলোর জন্য আবার আইন করেছে কিভাবে, সুতরাং ইসলামী ল আছে মাতা পিতাকে কোনো বসন দেবে, কিন্তু এটা আরো কি স্ট্রং একটা মানে খাবারের সুযোগ হচ্ছে, রিয়াল একটা ডিফারেন্স হচ্ছে, কারণ সন্তানরা কি করছে না, মাতা পিতাকে প্যারেন্টসকে মেইনটেনেন্স প্রোভাইড করছে না, যার জন্য সেটা শুধুমাত্র এটা তোমার লিগ্যাল ডিউটি, সিভিল ডিউটি, সিভিল ডিউটি বলা আছে, সিভিল ডিউটি হচ্ছে না, ক্রিমিনাল ডিউটি দিতে হবে, তাহলে একটা সিভিল নেচারের একটা বিষয়কে, সিভিল নেচারে দেওয়ানি প্রকৃতির একটা বিষয়কে এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, criminalize others. That means non-providance of maintenance to their parents by their children. এটা কি একটা ক্রিমিনাল অফেন্স। তার মানে একটা তোমার দেওয়ানি প্রকৃতির বিষয় সেটা কি হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এটা অপরাধ হিসেবে মানে এবার আইন তৈরি করতে একটা, এটি একটা আইন তৈরি করতে হয়েছে সরকারকে, দ্য মেইনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট কি 2013 সালে একটা আইন তৈরি হয়েছে। সেই আইন তৈরি করে বলা হচ্ছে সন্তানরা মাতা পিতাকে বড় পোষণ দিতে বাধ্য। চিলড্রেন বলতে শুধুমাত্র পুত্র সন্তানকে বোঝায়নি, মেয়েরা তো শ্বশুর বাড়ি গেলে কি হ্যাঁ বাপ মার এখানে বেড়াতে আসে, বাপ মাকে হয়তো অল্প কিছু এমনি দে, কিন্তু আইন বলছে তোমাকে প্রতি মাসে মাসে তোমাকে কি করতে হবে, বাবাকে তুমি মেয়ে হয়েছে কি তোমার বাবাকে কি করতে হবে, মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে। তাহলে এক ঘরে যদি 5 বোন থাকে, এক ভাই থাকে, এক ভাই কি করে তার মাকে তাদের বাবাকে মেইনটেনেন্স দেয়, আর 5 বোন বিয়ে গেছে তারা কি বিয়ে দেয় এমনি বেড়াতে শুরু লাগে ভাই টাকা খরচ করে, হ্যাঁ এটাই তো বাস্তবতা নাকি, যে এটা মেয়েদের সাথে একসাথে এখানে ইনক্লুডেড হয়েছে, কিন্তু অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে। এই আইনটি যদি দেখো বাংলাদেশে একটা মাথা পিতার বড় ঘোষণা 2013 সাল এই কাজ তৈরি করা হয়েছে, সেই আইনে মাতা পিতাকে বড় পোষণ না দিলে একটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে। এটাকে যদি তুমি জাস্ট অ্যানালাইসিস করো, তুমি অ্যানালাইসিস করো তাহলে এখানে আমাদের সোসাইটি কন্ডিশন কি, এটা কি হবে সোসাইটির যে কন্ডিশন, আমাদের যে সোসাইটির যে অবস্থা, আমাদের যে সন্তানদের যে মানে মাতা পিতার প্রতি যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা কি হচ্ছে এখানে রিফ্লেকশন হচ্ছে, তাই না? এই জন্য বলা হয় যে তোমার ল ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, ল ইজ দ্য মিরর অফ সোসাইটি। তাহলে সমাজের দর্পণ, আইন হচ্ছে কি সমাজের দর্পণ। তাহলে একটা আইন কি বুঝে যাবে সেই সমাজে কি চলে, কারণ আইন তৈরি করা হয় কি সেই সোসাইটাল যে অ্যানোমালিস, সামাজিক যে অ্যানোমালিস গুলো আছে, সেই সামাজিক যে তোমার যে বিশৃঙ্খলা রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য আইন তৈরি করা হয়। তাহলে এই এমন যদি কোনো সমাজে মাতা পিতাকে বড় পোষণ দেওয়ার জন্য সে বড় পোষণ না দিয়ে থাকে, যেমন বিষয়টি যখন ক্রিমিনালাইজ করা হয়, তখন তাতেই বোঝা যায় আমাদের দেশের সন্তানরা কেমন, আমাদের দেশের সন্তানরা কেমন, কত খারাপ, কত খারাপ। এইখানে কিন্তু আইন তৈরি করতে হয়েছে, ক্রিমিনালাইজ করা হয়েছে, শুধু ক্রিমিনাল অফেন্স তাই না, মাতা পিতাকে তুমি আলাদা করে রেখে অথবা টাকা পয়সা দিয়ে দিচ্ছ বসে কিন্তু তাদের বুঝতে নাও না পুরোটাই তোমার প্রতি 1 মাস হলে মাসের শুরুতে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ, আর মাস খানিক ধরে কোনো ধরনের বুঝতে হবে। আইন বলছে তোমাকে প্রতিনিয়ত তোমাকে বুঝতে হবে তাদের শারীরিক অবস্থা কিরকম, শারীরিক অবস্থা মানসিক অবস্থা কিরকম, শুধু তাই না শুধু বুঝতে না সেই সংশোধন গিয়ে বাবা যদি আলাদা থাকে দূরে থাকে সন্তানকে, সেই সংশোধনে গিয়ে বাবাকে দেখে তাহলে তাকে তাদের যথেষ্ট কি জ্ঞান দিতে হবে, যথেষ্ট কি জ্ঞান দিতে হবে। যদি না নিয়ে থাকে এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। তাহলে এটা আইন তৈরি করা হয়েছে কেন, কারণ এটা হচ্ছে না বিধায় আইন তৈরি করা হয়েছে। মাতা পিতাকে কোনো পোষণ দিচ্ছে না,
বিদায় এই ধরনের আইন তৈরি করা হয়েছে ফরমেশন না দিলে এটা কিভাবে অফেন্স হবে, তাই না? আবার হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো দেখাশোনা করে না, খোঁজখবর রাখে না, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে বাঁচিয়ে দেয় ইত্যাদি। তো বৃদ্ধাশ্রম এটা তো তোমার ইসলামী শরিয়ার কনসেপ্টের বিরোধী, তাই না? বিরোধী, তাই না? বিরোধী না? তো এইটা কিন্তু এইটা বেশি পারস্পরিক রূপ পাচ্ছে, বৃদ্ধাশ্রম থেকে পারস্পরিক রূপ পাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এই বৃদ্ধাশ্রম তৈরি না করে, হ্যাঁ, সন্তানদের মধ্যে ইসলামিক নলেজের বিষয়গুলো যদি আমরা মানে মাথায় ঢুকিয়ে দিতে পারি, তাহলে সন্তানরা দায়িত্বশীল হয়, হ্যাঁ, সে তার যে শুধুমাত্র এখানে লিগ্যাল অব্লিগেশন নয়, আর মোরাল অব্লিগেশন রয়েছে। আইন যদি তৈরি না করে, এটাকে ক্রিমিনালাইজ না করলে তাদের মোরাল অব্লিগেশন রয়েছে, এটাকে নেগলিজেন্স প্রোভাইড করা। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়, হ্যাঁ, পুত্র সন্তানরা তাদের বউয়ের কারণে, হ্যাঁ, মাতাপিতার কাছ থেকে দূরে সরে চলে যায়। কিন্তু মেয়েদের ওই বিষয়ে কিছু সতর্ক থাকতে হবে, ইয়ে থাকতে হবে যে কার মধ্যে তুমি আজকে এটা করতেছো, এটা কিন্তু আউটকাম করছে, এই এর ফলাফল তুমি হচ্ছে বুক করো। তো এমন কোনো কাজ করা যাবে না যাতে একটা যে একটা ফ্যামিলি একটা ফ্যাব্রিক কিন্তু রয়েছে, সেই ফ্যাব্রিকটা যেন ঠিক আছে, যে ফ্যামিলি বন্ধন আরো যদি সুদৃঢ় হয়, আবার সেই সম্প্রীতিমূলক এবং সৌহার্দ্যমূলক যে মানে বন্ধন যে ছিল সেটা আত্মীয়তার আরো বেশি স্ট্রঙ্গার হয়, সেটা মানে মেয়েদেরও কি করতে হবে। একইভাবে যে ছেলেকেও সেভাবে চিন্তা করতে হবে, তার শ্বশুরবাড়ি কেউ সেভাবে কি করতে হবে। তুমি শুধু পরে আছো তোমার নিজের দিক দিয়ে শ্বশুরবাড়ির দিক দিয়ে খেয়াল রাখো, তোমার বউ কেন তোমার কি শুধু তোমার দিক থেকে রাখবে, তাহলে এক পাখি হয়ে যাবে। তো ছেলে বা হাজবেন্ড ওয়াইফ দুজনকে কি করতে হবে, সেভাবেই চিন্তা করতে হবে। সেভাবে যদি চিন্তা করে মিলেমিশে যদি থাকে, তাহলে এইটাই কিন্তু সৌন্দর্য, এটাই সৌন্দর্য। তুমি শুধু নিজের সুখে থাকলা, বাকিরা অসুখে থাকলো, এটাই কিন্তু সৌন্দর্য না, হ্যাঁ। অনেক ফ্যামিলিতে দেখা যায় এই বাবা বাবার ভাই দেখতে অবস্থায় আছে, এটা দাদুকে বসে নিজের যে অবস্থা আমরা কি করতে পারে, শক্তিশালী করতে পারে, আর্থিকভাবে যদি সম্ভব হয়, তো আমরা যদি না করে ত্যাগ না করে প্রশ্ন না করে, এইটা কিন্তু জীবনের সত্যতা নয়, জীবনের সত্যতা। যে ইকুইটি জাস্টিস এই মানে গুড কনসাস, এই যে মোরাল, এখানে কিন্তু এডুকেশনাল মোরাল যে ইসলাম যে মানবতার যে ইসলাম রয়েছে, সেখানে কিন্তু তোমার ইকুইটি জাস্টিস এর গুড কনসাসের বিষয়গুলো আসছে। এই বিষয়গুলো যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ইকুইটি জাস্টিস গুড কনসাস হবে না। তোমার আইনে ইকুইটি এবং ইকুইটেবল প্রিন্সিপাল এবং জাস্টিস গুড কনসাসের বিষয়গুলো কখন অ্যাপ্লাই করা হয়, যখন কোনো লিগ্যাল রুলস দ্বারা কভার করা না হয়। লিগ্যাল রুলস আইনে যেমন মনে করো যে কোর্স অফ জাস্টিস বলা হয়, কোর্স অফ জাস্টিস মানে কি? কোর্স অফ ল প্লাস কোর্স অফ ইকুইটি। তাহলে এটা আমরা আইনের আদালতগুলি আর ন্যায় বিচারের আদালতগুলি, হ্যাঁ, যদি এখানে আমাদের বাংলাদেশে এটা কোনো ডিফারেন্ট থিম না, অথবা আলাদাভাবে দেখা হয় না, কারণ আমাদের এখানে কোর্স অফ ইকুইটি নেই, ইংল্যান্ডে কমন সিস্টেম ইংল্যান্ডে ইকুইটি আদালত, তো এখানে ইকুইটি আদালত আইনের আদালত রয়েছে, কোর্স অফ ল রয়েছে, আবার কোর্স অফ ইকুইটি রয়েছে, আলাদা রয়েছে। কিন্তু বাংলাদেশে কোর্স অফ ল রয়েছে এবং কোর্স অফ ইকুইটি নেই, কিন্তু কোর্স অফ ল কোর্স অফ ইকুইটি হিসেবে দায়িত্ব পালন করে, কোর্স অফ ইকুইটি হিসেবে দায়িত্ব পালন করে। যখন কোর্ট মানে কোর্স অফ ল কখন, যখন কোর্ট হচ্ছে লিগ্যাল রুলস, হ্যাঁ, আইন অনুসারে লিগ্যাল প্রভিশনস অনুসারে ওটা আইনের বিধানের আলোকে যদি কোনো একটা ডিসপিউট রিজলভ করে অথবা সে রিভিউ দিয়ে থাকে, সে যদি মানে রায় বিচার দিয়ে থাকে, মানে বিচারের রায় প্রদান করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় কোর্স অফ ল। এবং যদি সেই কোর্স অফ ল যদি কোনো মানে কোনো ধরনের আইনি কোনো রুলস দ্বারা, আইনি কোনো বিধান দ্বারা যদি কভার না করে থাকে, এমন একটা বিষয় তার সামনে এরাইজ হলো যেখানে তোমার আইনি কোনো বিধান নেই, তাহলে সেটা সেটেল করতে হবে, তখন সেক্ষেত্রে কোর্ট কি করবে? কোর্ট হচ্ছে তখন ইকুইটি দা মানে গুড জাস্টিস এন্ড গুড কনসাস এটা অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে রাইট হবে, তখন এটাকে সেই কোর্টকে বলা হয় কোর্স অফ জাস্টিস। তখন সেই কোর্টকে বলা হয় কি কোর্স অফ জাস্টিস, কারণ কোর্স অফ ল বাংলাদেশের কিন্তু কোর্স অফ ল কোর্স অফ ইকুইটি হিসেবে কাজ করে। যেমন একই সাথে লিগ্যাল রুলস তারা যদি কভার না করে থাকে, তাহলে প্রিন্সিপাল দ্বারা কভার করে। আমাদের এখানে একটা আইনের কোর্স রয়েছে ল ইকুইটি এন্ড ট্রাস্ট, ইকুইটি ল। ইকুইটি ল বলতে পুরো মেনশন আছে, মানে পুরো মেনশন আছে। যখন আইনের কোনো বিষয় দ্বারা কভার করেনি, তখন সেক্ষেত্রে ইকুইটেবল প্রিন্সিপাল ডেভেলপ করতে হবে।
বুট কি এটা ইকুইটি হচ্ছে প্রিন্সিপাল এগুলা বুট থেকে ডেভেলপ হয়েছে বুট থেকে ডেভেলপ হয়েছে যেমন মনে করো যে তুমি তোমরা তিনজন মিলে এগ্রিমেন্ট করলা কি করবা মানে পাঁচজন মিলে এগ্রিমেন্ট করলা যে ডাকাতি করে যা বাবা কি নিজেরা ভাগ করবা নিজেরা ডাকাতি করতে থেকে তোমার 10 লাখ টাকা পাইছো 10 লাখ টাকা পাইছো এখন মানে এগ্রিমেন্ট ছিল কি সবাই সমান সমান ভাগ করবা 2 লাখ টাকা করে নিলা এখন সে কি করলো যে ডাকাতি করতে গিয়া যে বেশি রুটলাই করছে সে একাই 5 লাখ দিয়ে দিল একা কি 5 লাখ নিয়ে যা বাকি চারজনকে 1 লাখ করে দিয়ে এরকম কি হলো অথবা মানে বাকি 5 লাখ হচ্ছে আর বাকি চারজনকে ভাগ করে এরকম তাহলে এখানে তোমার কি হয় যে এগ্রিমেন্ট অনুযায়ী কাজ হয় তাহলে বাকিরা যারা নিজেদেরকে এগ্রি করছে তারা করে গেল আমরা টাকা দিতে গিয়া কি আমরা টাকা দিতে গিয়ে এরকম যে এগ্রিমেন্ট ছিল কিন্তু সেই এগ্রিমেন্ট তারা টার্মস এন্ড কন্ডিশন যে এগ্রিমেন্টের সেগুলো মানে তখন তুমি বলবে যে এই এগ্রিমেন্ট হচ্ছে তোমার ভয়েড এগ্রিমেন্ট এগ্রিমেন্ট কি ভয়েড এগ্রিমেন্ট বুঝা গেছে এই এগ্রিমেন্টটা কি ভয়েড এগ্রিমেন্ট তার মানে এখানে তোমার একটা যে ইকুইটি বলে একটা প্রিন্সিপাল আছে তোমার যে ইকুইটি তোমার ইকুইটি অর রিমিটি পেতে গেলে তোমার অবশ্যই কি হতে হবে ক্লিন হ্যান্ডস আসতে হবে ইউ মাস্ট কাম ইন টু হ্যান্ডস অফ ইট ফর ইকুইটেবল রিমিটি তাহলে এটা তো তোমার ম্যাক্সিমাম মিনিং তাহলে তোমাকে যদি তোমার লিমিট পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইকুইটেবল রিমিটির জন্য এখানে তোমার সে ক্লিন হ্যান্ডস আসবে ক্লিন হ্যান্ডস মানে তাহলে তুমি যে কজ অফ অ্যাকশনে গেছো যেটার জন্য লিমিট চাচ্ছ সেটা তোমার কি ক্লিয়ার আছে ক্লিয়ার মানে সেটাকে ত্রুটিপূর্ণ নাকি এটার কোনো তো ভিত্তি নেই এটা তো মানে টাকা দিয়ে করা তো এটা শুধুমাত্র ক্রিমিনাল নয় এটা তো তোমার একটা ক্রিমিনাল অফেন্স তাই না এরপর তুমি যে এগ্রিমেন্টটা করছো তাহলে একটা ইলিগাল একটা বিষয় নিয়ে তুমি এগ্রিমেন্ট করছো তো ইলিগাল কোনো বিষয় নিয়ে যদি এগ্রিমেন্ট করে সেই এগ্রিমেন্টটা তোমার কি ভায়োলেট হচ্ছে তাহলে এই এগ্রিমেন্টটা তোমার শুরু থেকেই পাতি তাহলে সেই এগ্রিমেন্টে কি কিছু নাম আছে কোড এগেইনস্ট দ্য ক্লোজার রেভিলি তাহলে সে 5 লাখ টাকা উল্টা তাদের বিরুদ্ধে মামলা হবে টাকা দিতে হবে নাকি ওটা তাদের বিরুদ্ধে কি টাকা দিয়ে মামলা হবে যে ইউটিলিটি জাস্টিস এটা তোমার এটা যদিও চলে গেলাম তারা এই ইকুইটি মানে জাস্টিস পরে ওরা স্লোগান দিবে চাইলাম দেখি অ্যাপ্লাই হয় কিন্তু এটার মূল বেসিস কোথায় এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইসলামিক ল রিলিজিয়ন প্রত্যেকটা ধর্মে কিন্তু তোমার যে মোরালিটি কথা বলা হয় প্রত্যেকটা ধর্মে কিন্তু মোরালিটির সঙ্গে সেই মোরালিটি থেকে তোমার ইকুইটি জাস্টিস গুড কনসেপ্ট আছে তখন ইসলামী যদিও বাংলাদেশে তোমার ইসলামিক কোর্ট তো না ইসলামে আদালত তো নাই আছে শরিয়া আদালত আছে শরিয়া আদালত আছে মানে এখানে বাংলাদেশে যে কোর্ট আছে ফ্যামিলি কোর্ট অথবা আদার্স কোর্ট ফ্যামিলি ম্যাটার্স কমিউনিটি করে সে কোর্ট যদি আইনি কোনো বিষয় যদি কি না করে আবার না করে থাকে তখন সেক্ষেত্রে কোর্ট এটা ইকুইটি জাস্টিস এন্ড কনসেন্স এ এটা নিয়ে এটা কোর্ট কি করবে বিষয়টা সেটেল করবে বুঝা গেছে এই কারণে হচ্ছে তোমার এটা একটা ধর্মীয় এটা সোশ্যাল ইসলামিক ল এরপর হচ্ছে তোমার স্টেশন মানে এটা মিনিং হচ্ছে তোমার প্রিফারেন্স অগ্রাধিকার এটাকে তোমার জুরিসডিক ইকুইটি বলা হয় জুরিসডিক আবার প্রিফারেন্স বলা হয় মানে এখানে তোমার সাধারণত ইংলিশ থেকে প্রিন্সিপাল অফ ইকুইটি জাস্টিস এর উত্তর হচ্ছে বেসিক কিন্তু স্টেশন বিষয়টা আসছে স্টেশন এখানে তোমার যদি একাধিক একটা প্রবলেমের যদি তোমার একাধিক সলিউশন থাকে এই নাম্বার অফ সলিউশন আর অ্যাভেলেবল টু এ গিভেন প্রবলেম তখন সেক্ষেত্রে তোমার মানে হুইচ সলিউশন উইল বি ফলোড মানে কোন সলিউশনটা তোমার সমাধান করবে যদি কোনো প্রবলেম কোনো সমস্যা যদি তোমার একাধিক যদি কি থাকে সমাধান থাকে কোন সমাধানটা তুমি অনুসরণ করবে কোন সমাধানটা অ্যাপ্লিকেবল হবে এখানে বস্তুত যে তবে এখানে ডিফারেন্স শব্দটা এই যে আসছে যে সমাধানটা তোমার কি হবে করা উচিত ফেভারেবল হবে মোস্টলি ফেভারেবল হবে যে সমাধানটা সেই সমাধানটাই তোমাকে কি করতে হবে অনুসরণ করতে হবে এটা হচ্ছে তোমার স্টেশন জুরিসডিক আর প্রিফারেন্স স্টেশন সাধারণত দেখা যায় যে তোমার কিয়াস কত টাইপের হয় আমরা তো পড়ছি এর আগে কোরআন হাদিস ইসবা যদি ব্যবহার না করে তাহলে সেটা ঠিক আছে এখন যদি দেখা যায় এবার কোরআনে যদি টেক্সট রয়েছে অথবা কোরআন এবং হাদিস ইসবা যদি রয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে কিয়াস মানে কি সে ডাইরেক্ট কিয়াস হবে সে তখন তো সে কিয়াস ওভাররাইড করতে হবে সে কিয়াস আর কি থাকে সে কিয়াস কি করে সে কিয়াস করে কারণ এই কিয়াসের থেকে যদি অ্যাস্ট্রোনমিক্যাল কোনো বেসিস থাকে তাহলে
তাহলে সেক্ষেত্রে সেই কেয়াস আর লিখবে না। এখন মনে করো কেয়াস অনুযায়ী বলছে যে তোমার এখানে একটা বইতে একটা এক্সাম্পল আছে, এই স্ত্রীর হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স পাওয়া, মানে হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স পাওয়া। তো কেয়াস বলছে অ্যানালজি মানে কেয়াস প্রোভাইডস দ্যাট, অ্যানালজি প্রোভাইডস দ্যাট বলছে যদি হাজবেন্ড স্ত্রীকে মেইনটেনেন্স দিতে বাধ্য থাকবে কখন, যদি সেই স্ত্রী যদি তার হাজবেন্ডের কাস্টডিতে থাকে, স্ত্রী যদি হাজবেন্ডের কাস্টডিতে থাকে, দ্যাট মিন্স স্ত্রী এনজয়মেন্ট করার মতো যদি কি থাকে সে পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড স্ত্রীকে কি দিবে, মেইনটেনেন্স দিবে। তার মানে হচ্ছে এটা যদি তোমার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মেইনটেনেন্স পাবে না, যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কি মেইনটেনেন্স পাবে না। যদি এনজয়মেন্ট হাজবেন্ড এনজয়মেন্টের জন্য যদি না হয়, স্ত্রীকে সুইটেবল না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স পাবে না। তখন এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার যদি মেইনটেনেন্স না পায়, তো এক প্রথমত সিস্টেম অসুস্থ হয়েছে, আবার যদি মেইনটেনেন্স না পায়, মেইনটেনেন্স ইনক্লুডস এখানে তোমার কি সে মেডিকেয়ার, তার চিকিৎসা সেবাও আছে, মেইনটেনেন্স বলতে চিকিৎসা সেবাও আছে, তার জন্য খাবার দাবার আদার্স সব কিছু আছে। মেইনটেনেন্স তো ইনক্লুডস অল থিংস which are necessary for the wife, স্ত্রীর জন্য যা যা প্রয়োজন সব কিছু মেইনটেনেন্সের মধ্যে আছে। তাহলে এইটা তুমি যদি থেকে ইতিহাস অথবা অ্যানালজি যদি এরকম হয়, তাহলে এইটা তোমার যে স্ত্রীর স্থান অথবা সেটা বিপরীত, তাহলে এটাকে এখানে তোমার মানে অথবা আরেকটা সলিউশন আছে, যেটা স্ত্রী যে কন্ডিশনে থাকুক না কেন, হাজবেন্ডের জন্য এনজয়মেন্টের জন্য সে সুইটেবল থাকুক বা না থাকুক, যে কোনো অবস্থাতে সে কি পাবে, স্ত্রী এখানে মেইনটেনেন্স পাবে, স্ত্রী মেইনটেনেন্স পাবে। এইগুলো সলিউশন যদি একটা সলিউশন হচ্ছে অ্যানালজিক্যাল, যে সলিউশন হচ্ছে তোমার স্ত্রী কি পাবে না, যদি হাজবেন্ডের কাস্টডিতে না থাকে এবং হাজবেন্ড এনজয়মেন্টের জন্য স্ত্রী সুইটেবল না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী মেইনটেনেন্স পাবে না। এই একটা সলিউশন। আরেকটা সলিউশন হলো স্ত্রী এই ক্ষেত্রে মেইনটেনেন্স পাবে কি পাবে না, এই বিষয়টি একটা সলিউশন না। আরেকটা সলিউশন হচ্ছে যে স্ত্রী যে অবস্থা হোক না কেন, হ্যাঁ স্ত্রী যে অবস্থা হোক না কেন, এখানে কি পাবে, মেইনটেনেন্স পাবে। সে মেইনটেনেন্স তো তার মানে স্ত্রীর জন্য আর মেইনটেনেন্স দরকার, সে আর বেশি দরকার, তার জন্য শুধু অ্যাকোমোডেশন নয়, তার জন্য শুধু খাবার দাবার নয়, তার মেডিকেল তার জন্য এখানে সেটা দরকার। সেই জায়গায় এখানে স্ত্রীকে তাহলে কোনটা কি হবে, স্ত্রীর জন্য ভালো হবে, অবশ্যই তাকে মেইনটেনেন্স দিলে ভালো হবে, নিজে যদি ভালো হবে। এটাই তোমার বলছে যে তোমার এটা স্কেলসার সলিউশন, স্কেলসার রুল সলিউশন। এখানে এটি হচ্ছে তোমার মানে প্রিভার অফ কি সলিউশন, তাহলে এটা স্ত্রীর জন্য হচ্ছে প্রিভার অফ সলিউশন, স্ত্রীর জন্য এই ভালো হবে। সো এটাই অ্যাপ্লাই করতে হবে, এটাই। তারপরে এই ক্ষেত্রে এর উপর যদি কেস থাকে, যদি সেই কেস ক্যান বি ওভাররাইডেড, হ্যাঁ ওভাররাইড করা যাবে, সেই ধরনের কেসটাকে সেট অ্যাসাইড করা যাবে, বাতিল দিতে পারে, বাতিল করা দিতে পারে। বুঝা গেছে? এখানে তাহলে এই ধরনের কেস থেকে থাকে, তাহলে এই রকম কেস দিয়ে এর কেসকে ওভাররাইড করতে পারে, যদি স্পেশাল প্রিন্সিপাল অনুসারে এটাকে করা যেতে পারে, ওভাররাইড করা দিতে পারে। বেশ দেখা যায় যে তোমার এই যে সাধারণত ওয়াক করা হয় থাকে যে ইমুভাল প্রপার্টি ওয়াক হয়, জায়গা জমি সম্পত্তি এগুলো আর কি, হ্যাঁ ইমুভাল প্রপার্টি ওয়াক করা যায়, কিন্তু অ্যানালজি বলছে, অ্যানালজি বলছে যে তোমার অন্য যে মুভেবল প্রপার্টি, যেমন মনে করো যে মসজিদের তুমি যদি একটা কাজ করতে চাও, তাহলে সেটা ওয়াক হবে না। অ্যানালজি বলছে যে এটা দেখি ওয়াক করতে গেলে ইমুভেবল প্রপার্টি চাই, হ্যাঁ অ্যানালজি বলছে এটা হবে না। তাহলে এখন যদি মসজিদে একটা ফ্যান দাও, তাহলে সেটা মসজিদে লাগবে, হ্যাঁ এটা মসজিদে লাগবে, তাহলে স্কেচে অনুসারে তাহলে সেটা এই ধরনের ফ্যান যদি তুমি মসজিদে যদি দাও ওয়াক করো, তাহলে সেক্ষেত্রে এটা কি এটা মসজিদের জন্য লাভ ভালো হবে। কারণ যদি স্কেচে অনুসারে কি এটা সেই কেসকে ওভাররাইড করে দেবে, তাহলে এখানে কেস অনেক সময় কি করা যেতে পারে, ওভাররাইড করা যেতে পারে স্কেচ প্রিন্সিপাল। বুঝা গেছে? এরপরে তোমার আল মাসাবি আল-মুসা পাবলিক ইন্টারেস্ট, যেটা তোমার এটা স্কেচে প্রিন্সিপাল সাথে ইমাম ওয়াহানি ডেভেলপ করছে। এরপর তোমার মাসাবি মুসলা পাবলিক ইন্টারেস্ট, যেটা আমরা স্পিচটা বলছি, সেটা হচ্ছে পাবলিক গ্রুপ পাবলিক ইন্টারেস্ট যেটা করা হয় থাকে, যেটা আমরা ক্লাসে যে কয়েকটা প্রশ্ন কয়েকটা এক্সাম্পল দিলাম, এই বিষয়টা আল মাসাবি মুসলা এটা ইমাম মালিক করছে, এটা করছে ইমাম মালিক এটাকে ডেভেলপ করেছে। এবং ইমাম মালিক আল মাসাবি মুসলা এখানে সে একটা এক্সাম্পল দিয়েছে যে ধনী ব্যক্তির উপর যদি তার যেমন ইনকাম তেমন কি ট্যাক্স আউট করতে হবে। এখন বলে ধনী গরিব সবার সেটা কি আর কি হবে, ধর পাবলিক রাষ্ট্রে তোমার পাবলিক রেভিনিউর জন্য মানে পাবলিক ফাইন্যান্সের জন্য ওয়ান অফ দ্য মেজার মানে সোর্স হচ্ছে কি তোমার কালেকশন অফ ট্যাক্সেস, তাই না? ট্যাক্স কালেক্ট করা জনগণের কাছ থেকে। এমন ট্যাক্স কিভাবে কালেক্ট করবে, এমন
ট্যাক্স কালেক্ট করার ক্ষেত্রে তোমার ধনী গরিব যদি সবাই যদি সমান হয় তাহলে তো সেক্ষেত্রে কি এটা মানে ধনীর উপর কি হয়ে গেল গরিবদের উপর বাড়ে হয়ে গেল আর এই তো মানে গরিবদের উপর মানে ধনীদের উপর কি বাড়ে কমে গেল যেটা আমরা যদি যার যত বেশি প্রপার্টি আছে যার যত বেশি রিসোর্স থাকবে হ্যাঁ সে তত বেশি ট্যাক্স আদায় করতে মানে প্রোভাইড করবে সরকার এটা হচ্ছে তোমার পাবলিক ইন্টারেস্ট এটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে পাবলিক ইন্টারেস্টে কি ধনীদের উপর যদি ট্যাক্স যদি বেশি আদায় করা সেটা কি হবে সেটা আদায় করা যেতে পারে আবার এই পর্যন্ত তোমার ইসতিসনা যেটা বলো এটা আরেকটা মানে another name যে ইসতিসনা ইমাম মালিক যেটা বলে করছে যে সেটা নিয়ে আমরা যে কয়েকটা एग्जांपल দিলাম ইমাম মালিক তোমার যে criminalization বা donation এরা কিন্তু ইনভেস্ট করতে কমিউনিটি এবার তোমার ডেমোলিশন অফ দা হাউস বিল্ডিং এন্ড তারপরে তোমার সরাই নিয়ে আছে তোমার যে অবস্থান হ্যাঁ অন্যত্র এই এইগুলো তোমার পাবলিক ইনভেস্ট করা যেতে পারে এই হচ্ছে তোমার ইসতিসনা প্রিন্সিপাল এই কোর্সে তোমার ইসতিসনা কি ইসতিদলাল হচ্ছে তোমার এটা রিভিশন এবং লজিক থেকে রেডি করা হয় থাকে হ্যাঁ ইসতিদলাল করা হয় থাকে যেমন মনে করো যে সেই হচ্ছে একটা বিক্রয় একটা চুক্তি ঠিক আছে এখন সেই চুক্তির জন্য প্রত্যেকটা চুক্তির বেসিস প্রত্যেকটা চুক্তির হচ্ছে বেসিসে তোমার কনসেপ্ট তাহলে তোমার কনসেপ্ট যদি না থাকে কারণ একটা কন্ট্রাক্ট করতে তোমার অফার অ্যাকসেপ্টেন্স থাকে একটা যদি আমরা লিগ্যাল বান্ডেলস যদি বলি যে দেওয়ানি আইন বা কন্ট্রাক্টে 1872 সে আইন অনুসারে একটা কন্ট্রাক্ট কিভাবে গঠন করা হয় থাকে প্রথমে অফার সরকার থেকে তারপরে একটা অফার দেওয়া হয় থাকে সরকারটা অ্যাকসেপ্ট করা হয় অফার এবং অ্যাকসেপ্টেন্স মিলে হয় কি হ্যাঁ অফার এবং অ্যাকসেপ্টেন্স মিলে হয় প্রমিস আর সেই প্রমিসের সাথে থাকে যদি কনসিডারেশন থাকে কনসিডারেশন তাহলে আমি একটা তোমার কাছে একটা বই কিনলাম তুমি আমাকে বইয়ের বিক্রি করলে তোমাকে আমি প্রোভাইড করলাম আর তুমি সেই বইটা আমাকে প্রোভাইড করলাম তো এটা তোমার আমার কাছে যে বইটা হচ্ছে হ্যাঁ আমার জন্য যে কনসিডারেশন আর তোমার কাছে হচ্ছে তোমার সেই বই বিক্রি মূল্য যে তুমি দেওয়া সেটা হচ্ছে তোমার কাছে কি কনসিডারেশন তো এরকম অফার এবং অ্যাকসেপ্টেন্স বিল প্রমিস কন্ডিশন যদি এরকম কনসিডারেশন থাকে তাহলে সেক্ষেত্রে কি আমার এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে যখন হচ্ছে লিগ্যাল ল কি হয় এনফোর্সেবল হয় যে লিগ্যাল যদি এনফোর্সমেন্ট থাকে হ্যাঁ সেই এগ্রিমেন্ট কি এটি তখন লিগ্যাল এনফোর্সমেন্ট হবে না যদি আমরা বললাম যে ডাকাতি করতে গিয়ে যে ডাকাতি যে টাকা আদায় করছে সে টাকা রিভাইভ করতে গিয়ে যে তাদের যে মানে ইনভলভ হয়ে গেছে অথবা হ্যাঁ তারা যে ক্ল্যাশ লেগেছে সেই ক্ল্যাশটা সমাধান করা যাবে কিনা কারণ এটা তোমার একটা আন্দোলন দিক নিয়ে কি করা হয়েছে এগ্রিমেন্ট করা হয়েছে সো আন্দোলন দিক যদি হয় থাকে তাহলে সেক্ষেত্রে লিগ্যাল এনফোর্সমেন্ট হবে না তাহলে একটা বই তোমাকে আমি কি করলাম মুসলিমদের একটা বই তোমাকে তোমার সাথে একটা বিক্রি করলাম সেল কন্ট্রাক্ট করলাম তো এখানে যে কনসিডারেশন সেটা বলবো এই বইটা কি মুসলিমের বইটা কি বলবো সো এটা তোমার এটা লিগ্যাল এনফোর্সমেন্ট পাবে লিগ্যাল এনফোর্সমেন্ট পাইলে কি হবে হ্যাঁ লিগ্যাল এনফোর্সমেন্ট পাইলে কি হবে একটা এগ্রিমেন্ট যখন লিগ্যাল এনফোর্সমেন্ট পায় তখন সেক্ষেত্রে কন্ট্রাক্ট পায় তাহলে কন্ট্রাক্ট কাকে বলা হয় যে an agreement is legally মানে enforceable যদি কোনো এগ্রিমেন্ট যদি লিগ্যাল এনফোর্সেবল হয় তখন সেটা কি হয় that agreement becomes a contract সেই এগ্রিমেন্টের কন্ট্রাক্ট হয় তাহলে সেই এখানে সেই বিক্রি চুক্তি যে এখানে সেই হচ্ছে তোমার একটা বই টেম্পলেটস এটা হচ্ছে একটা বিক্রি চুক্তি এবং এই বিক্রি চুক্তি করতে গিয়ে এটা কি দিতে হয় সাপোজ দিতে হয় অফারে যদি কনসেন্ট না থাকে তাহলে বই কি হবে আমি একটা বই কিনতে যাচ্ছি কনসেন্ট আমার উইলিংনেস I must express my willingness to buy a book আমার একটা বই আবার কি কেনার জন্য আমার ইচ্ছা প্রকাশ করতে হবে আমার ইচ্ছা প্রকাশ করতে যার কাছ থেকে যে বই কিনবো মানে টু দ্য সেলার then buyer তাহলে এখানে buyer must express his willingness to buy a book মানে from the seller সেলারের কাছ থেকে একটা বই কেনার জন্য অবশ্যই কি করতে হবে তার ইচ্ছা প্রকাশ করতে হবে এটা হচ্ছে তোমার কি কনসেপ্ট এবার সেটা অবশ্যই কনসেপ্ট আমরা ফ্রি কনসেপ্ট তাহলে এখানে তোমার সেই যে সেলার কেউ যদি সে যদি বাধ্য করে অথবা জোরপূর্বক যদি তোমার কনসেপ্ট আদায় করে অন্য কেউ জোরপূর্বক যদি কনসেপ্ট আদায় করে তোমার পিস্তল বা একটা যদি কনসেপ্ট আদায় করে সেক্ষেত্রে কি সেই কনসেপ্টটা কি হবে ফ্রি কনসেপ্ট না সেটা তো এই কারণে প্রত্যেকটা কনসেপ্টের অবশ্যই কি কনসেপ্ট থাকতে হবে সে অবশ্যই এই কনসেপ্টটা কি হতে হবে ফ্রি কনসেপ্ট তাহলে এখানে তোমার যে সেই হচ্ছে একটা কন্ট্রাক্ট সেই হচ্ছে একটা কন্ট্রাক্ট এবং তোমার একটা কন্ট্রাক্টের হচ্ছে তোমার বেসিস হচ্ছে তোমার কনসেপ্ট সো এখানে কি তোমার এখানে বিগ মানে সেই কন্ট্রাক্টের বেসিস হচ্ছে কি কনসেপ্ট সেভিটি বেসিস হচ্ছে কি লাস্ট পেজটা দেখো লাস্ট পেজটা অ্যাকশনস হবে সেই কন্ট্রাক্ট
এই যে তোমার একটা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে মানে বুঝাবে তাহলে এই স্থিতিটা এটা তোমার এক্সপ্লোরের কি আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু এখানে অনেকে মুসলিমরা বাহিনী তো মানি তো ইমান সবকে এটা বলছে তোমার এটা কি সোর্স অফ ইসলামিক ল কিন্তু এও আমার বলছে এটা সোর্স অফ ইসলামিক ল এটা তোমার এক্সপ্লোরের মানে what kind of modes of interpretation এটা একটা ব্যাখ্যা করার অনুমান ব্যাখ্যা করার একটা মানে একটা ইসলামী আইনকে আমরা ব্যাখ্যা করার জন্য এটা একটা যেহেতু আইনকে ব্যাখ্যা করার জন্য একটা মাধ্যম হচ্ছে ইস্তিদলাল ইমাম মালিক বলেছে ইমাম মালিক সাহেব বলেছে এটা সোর্স অফ ইসলামিক ল ইমাম মালিক বলেছে এটা কি এটা বুঝাইছে এই পর্যন্ত তোমার ইস্তিসহাব আর ইস্তিসহাব থেকে লিগাল ডিফারেন্স তোমার পার্মানেন্সি আর ইস্তিসহাব এটা একটা শুধুমাত্র একটা এক্সাম্পল যে ইস্তিসহাবের ক্ষেত্রে সাধারণত বলা হয় তোমার যদি কোনো ব্যক্তি ডিসএপিয়ার হয়ে যায় তার whereabouts যদি কেউ না জানে সে কোথায় আছে কেউ জানে না কোথায় আছে কেউ জানে না দীর্ঘদিন ধরে জানে না কত সময় ধরে জানে না অনেক সময় ধরে জানে না যে সে আসলে বেঁচে আছে নাকি মারা গেছে সে ঘুম হয়ে গেছে সে ঘুম হয়ে গেছে তাহলে এটা এই ক্ষেত্রে কি হবে মানে ডিসএপিয়ার্ড পারসন ইস্তিসহাব তো কবে পড়াইছে স্যার ওইটা কবে পড়াইছে ইস্তিসহাব বলছে স্যার এই যে এখানে লাস্টে থেকে লাস্টে দিই চ্যাপ্টার লাস্টে দেখো লাস্টে সিরিয়াল যে গুম হয়ে গেছে সেই ইসলামিক ল কি বলছে ইসলামিক ল কি বলছে এবং ইমাম শাফি ইমাম মালিক তারা বলছে যে তোমার তাকে until the contrary is proved বিপরীত কোনো কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত a disappeared person যার কি whose whereabouts is unknown যার কোনো কিছু নেই সে ব্যক্তি is considered as a living person until the contrary is proved তাহলে বিপরীত কোনো কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত যে ব্যক্তি গুম হয়ে গেছে যার কোনো খবর নেই তাকে জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় কে বলছে না ইমাম মালিক তারা এরকম বলছে তাহলে এই ক্ষেত্রে যারা জীবিত ব্যক্তি হিসেবে যদি বিবেচনা করা হয় তাকে তাহলে সেক্ষেত্রে কনসিকুয়েন্স কি কনসিকুয়েন্স হচ্ছে তার পেশা এড়াই যেতে পারে যখন জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তার মানে হচ্ছে তার যে সাকসেশন ইনহেরিটেন্স তার যে প্রপার্টি থেকে থাকে সে প্রপার্টি তার উত্তরাধিকার বন্টন করা হবে না কাউকে যদি জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় থাকে তার প্রপার্টি কি তার উত্তরাধিকার বন্টন করা হবে the law of succession Islamic law of succession কখন মনে হয় when does the law of succession মৃত্যুর পরে demise of the সে প্রপার্টি মালিক হলো জীবিত ব্যক্তির মৃত্যুর পর কি হয় সাকসেশন শুরু হয় যখন যে ব্যক্তি গুম হয়ে গেছে যার কোনো খোঁজখবর নেই সেই ব্যক্তিকে যদি কিনা হয় হ্যাঁ মানে জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে তার পোশাক প্রপার্টি ডিস্ট্রিবিউট করা হবে না until the contrary is proved মানে বিপরীত কোনো কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত তার মানে সে যদি হঠাৎ করে যদি কি হয় চলে আসে তাই না অথবা যদি মনে করি বিপরীত কোনো তার ডেড বডি পাওয়া গেছে হ্যাঁ নদীতে তার কি তার ডেড বডি বেশি উঠছে until the contrary is proved হ্যাঁ তার ডেড বডি বেশি উঠছে নদীতে তখন তাকে কি বিপরীত ব্যক্তি হিসেবে বিবেচনা করা তাকে কি যদি ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে এখানে যেরকম মৃত দেহ until the contrary is proved মানে কি তার কি মৃত দেহ কোথাও বেশি ওঠা রাখ পর্যন্ত তাকে জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা যখনই জীবিত বিবেচনা করা হবে তখন তার কি উত্তরাধিকার আইন তার ক্ষেত্রে বিকল্প হবে না তার প্রপার্টি তার উত্তরাধিকার বন্টন করা হবে না আবার শুধু তাই নয় তারা আরো বলছে যে হ্যাঁ তারা আরো বলছে তোমার এখানে এক্ষেত্রে সে যেহেতু তাকে জীবিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা লিভিং পারসন হিসেবে তারা সে জীবিত থাকলে ডিসএপিয়ার না হলে তার যারা মানে সাকসেস কি যেন বলে ইনসেন্ট পারসন যাদের কাছ থেকে সে উত্তরাধিকার আইন অনুযায়ী তারা প্রপার্টি পায় যদি তার বাবা মারা যায় তাহলে ছেলে আগে কি হয়ে গেছে খুব হয়ে গেছে পরে বাবা মারা গেছে এখন এক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেই বাবার প্রপার্টি সে কি পাবে কিনা কারণ এখানে যেহেতু তাকে ইমাম মালিক শাফি তারা হচ্ছে লিভিং পারসন তাহলে সে লিভিং পারসন যেহেতু তারা কি পাবে প্রপার্টি পাবে লিভিং পারসন যেহেতু কি পাবে প্রপার্টি পাবে তার বাবা থেকে কি পাবে তার বাবা প্রপার্টি সেই পাবে উত্তরাধিকার আইন অনুসারে যেহেতু তাকে লিভিং পারসন হিসেবে বিবেচনা করা আছে
এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা বলছে যে এখানে তোমার সেই তার ডিসেবল পার্সনের তার যে প্রপার্টির অনুসারে তার অধিকারীরা মধ্যে সেই তার প্রপার্টি বন্টন করা হবে না, এই বিষয়ে তারা একমত। কিন্তু তারা এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করছে যে তার যে প্রপার্টি কি পাওয়ার ক্ষেত্রে সে প্রপার্টি পাবে না, যেমনিভাবে তার প্রপার্টি তার অন্যদের মধ্যে বন্টন করা হবে না, তেমনিভাবে কি সেও কারোর কাছ থেকে কোনো ধরনের প্রপার্টি পাবে না, কারণ সে ডিসেপিয়ার, তো এই ধরনের এইটা তোমার ইস্তিসনা। এটা ইস্তিসনা হাফ বলতেছেন আমাদের শুনুন। the presumption that a particular state of things continues যে তোমার কতটুকু পর্যন্ত, তাহলে এখানে তোমার যে বিষয়ের অস্তিত্ব বিবেচনা করা হয় না, বিপরীত কোনো কিছু মানে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেভাবে সেটা চলতে থাকে, কারণ এই যে ডিসিপ্লিন হয়ে গেছে, হয়ে গেছে, সে জীবিত ফিরে আসা পর্যন্ত ইমাম সাহেব বলছে তারা জীবিত। কিন্তু আবার এই বিষয়ে কিন্তু আবার এভিডেন্স অ্যাক্ট এটা আইন তৈরি করা হয়েছে। এভিডেন্স অ্যাক্টে বলছে যে এরকম যদি কোনো ব্যক্তি যদি 30 বছর যদি কি হয়ে যায়, 30 বছর ধরে কোনো হদিস নাই তা সে ডিসিপ্লিন হয়ে গেছে, তখন সেক্ষেত্রে তাকে হিসেবে বিবেচনা করা হয়, মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়। আর এখানে কিন্তু ইসলামিক কথা সেই বিষয়ে সবাই কিন্তু উল্লেখ করা হয়। বুঝাইছে? জি স্যার। এটা তোমার ইস্তিসহাব এই প্রসেস তোমার এই যে আদর্শ ইসলামিক তো তাহলে এখানে দেখো ইকুইটি জাস্ট কনফারেন্স ইসলাম আর মুসলিম মাসালা এই যে তোমার ইসলাম এবং ইস্তিসহাব হাফ বলতেছেন যেমন তোমার মানে পজিটিভ লেজিসলেশন, কাস্টমস এবং লিগাল ফিকশন। কাস্টমস এই কাস্টমস ইন্ডাস্ট্রি যেগুলো যেসব কাস্টম ইউজেস ইসলামিক ফান্ডামেন্টাল প্রিন্সিপলসের সাথে কি কনসিস্টেন্ট যদি কনসিস্টেন্ট হয়ে থাকে সে কাস্টম ইন্ডাস্ট্রি পাবে না, মানে ইসলামিক লজিস্টার পাবে না। আমরা এর আগে एग्जांपल দিয়েছিলাম, দেখেছিলাম না আপনি ইসলামিক একাডেমিক কাস্টমস কোন ইসলামিক লজিস্টার পাইনি, কোন ইসলামিক লজিস্টার দিয়েছে। তো এটা জাস্ট হচ্ছে কি যে সব কাস্টম ইসলামিক ফান্ডামেন্টাল প্রিন্সিপলসের সাথে ইসলামিক ফান্ডামেন্টাল প্রিন্সিপলসের সাথে কোরআন হাদিসের সাথে কি কনসিস্টেন্ট সামঞ্জস্যপূর্ণ, সেই কাস্টম ইউজেস তোমার ইসলামিক লতে স্ট্যান্ডার্ড। তো কাস্টম ইউজেস এটা শুধুমাত্র কি এটা সোসাইটির পিপল অ্যাকসেপ্ট যেগুলো নন প্র্যাকটিস হবে, সোসাইটি পিপল অ্যাকসেপ্ট করবে, সাইড বাই সাইড অবশ্যই কি হতে হবে সেটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা ইসলামিক লয়ে সূত্র হিসেবে কাজ করবে। বুঝেছেন? জি স্যার। এটা তোমার পজিটিভ লেজিসলেশন বলতে এখানে যেটা বোঝাচ্ছে, পজিটিভ লেজিসলেশন বলতে এখানে যেটা বোঝাচ্ছে তোমার কাস্টমার চলে গেছে। ইসলামের যে চার খলিফা ওভাবে রাশি তারা যখন রাষ্ট্রপ্রধান ছিল, তারা যে সময়ে আরেকটা কি বলছিলেন এই পর্যন্ত তোমার সম্পূর্ণ কনসিস্টেন্সি দেখে তারা ইসলাম এবং কিয়াস তৈরি করেছিল, এবং সেই সাথে তারা রাষ্ট্র যে আইন তৈরি করেছিল সেইগুলোকে তারা সেগুলো এবং বিভিন্ন ইসলামী শাসকরা যে আইনগুলো তৈরি করেছে ইসলামী লতে সেগুলোকে তোমার পজিটিভ লেজিসলেশন বলা হয়, সেগুলোকে পজিটিভ লেজিসলেশন বলা হয়। কারণ এটা অবশ্যই কিছু মাত্র ইসলামিক শাসক হলে হবে না, ইসলামিক রুলার্স হলে হবে না, সেই যে আইন রয়েছে সেই আইনটা অবশ্যই কি হতে হবে কুরআন হাদিসের সাথে কি হতে হবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কারণ ইসলামিক লয়ে ফান্ডামেন্টাল প্রিন্সিপলের সাথে যে কনসিস্টেন্ট যদি কোনো আইন তৈরি করে থাকে ইসলামিক শাসকরা, সেই আইনটা হচ্ছে তোমার পজিটিভ লেজিসলেশন। সেই পজিটিভ লেজিসলেশন হচ্ছে তোমার একটা সোশ্যাল ইসলামিক ল। কারণ এখানে তোমার এটা যে তোমার সেই সেন্সে ইয়েতে বললাম সেই গোলামের রাষ্ট্র ইসলামিক শাসনটা, তাহলে যদি কোনো রাষ্ট্র যদি কোনো আইন তৈরি করে ইসলামিক লতে যদি কোনো ডেভেলপমেন্ট নিয়ে আসে, যেমন বাংলাদেশে তো এই ভূখণ্ডে তো অনেক আইন তৈরি করা হয়েছে ইসলামিক লতে ডেভেলপ করা হয়েছে, তাই না? যে ওয়াক সংক্রান্ত আইন তৈরি করা হয়েছে, ওয়াক অর্ডিন্যান্স হয়েছে, দা ওয়াক মুসলমান মিলিটারি অ্যাক্ট 1930, আর দা ওয়াক অর্ডিন্যান্স 1962 হয়েছে, তাই না? এরপরে তোমার যে ইসলামিক ল অর্ডিন্যান্সে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, দা মুসলিম ল অর্ডিন্যান্স 1961 এর এই যে তোমার সেকশন 4 এর ডক্ট্রিনাল রিপ্রেজেন্টেশন মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তো যে আইনগুলো তৈরি করা হয়, রাষ্ট্র যদি কোনো আইন তৈরি করে সে পার্লামেন্ট হোক অথবা মানে রাষ্ট্রপতি কর্তৃক যদি অর্ডিন্যান্স হোক যেটাই হোক না, সেই যে আইনগুলো তৈরি করা হবে, রাষ্ট্র যে আইন তৈরি করবে সেই আইনগুলো যদি ইসলামিক ল এর ফান্ডামেন্টাল প্রিন্সিপলের সাথে কোরআন হাদিসের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার সেটা অবশ্যই ইসলামিক কারণ ইসলামিক ল এর পরিপন্থী তখন কোরআন হাদিসের পরিপন্থী যদি কোনো আইন তৈরি করা হয় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে না, সেটা সোশ্যাল ইসলামিক ল হবে, সেই ইসলামিক ল হবে, সেই ইসলামিক ল হবে। বুঝাইছে?
এরপর হচ্ছে তোমার একটা লিগ্যাল ফিকশন। লিগ্যাল ফিকশন এটা সেই সময় থেকে বলছে যে তোমার যে লং টার্ম লিজ কন্ট্রাক্ট করা যাবে, লং দীর্ঘমেয়াদী কি লিজ কন্ট্রাক্ট করা যাবে না। এখন দীর্ঘমেয়াদী লিজ কন্ট্রাক্ট করা যাবে না, কিন্তু ধরো একটা মানে দীর্ঘমেয়াদী লিজ কন্ট্রাক্ট করা যাবে না এই কথা, এটা কি এটা তোমার ইয়া ছিল, তাদের একটা ইস্তেহার ছিল। তো এরপর হচ্ছে তোমার এই তারা বললো লিজ কন্ট্রাক্ট করা যাবে না, তারা কি করছে, তারা বিকল্প হিসেবে তারা লিজ কন্ট্রাক্টে কি লিজ কন্ট্রাক্টে তোমার কি আউটকাম কনসিকুয়েন্স কি, মানে তোমার যখন 50 বছরের জন্য একটা তোমার জমি কি করলা তুমি লিজ দিলা কাউকে, তাহলে 50 বছর সময়ের পর আফটার দ্য এক্সপায়ারি অফ 50 ইয়ার্স সেক্ষেত্রে কি করবে, সেই লিজ গ্রহীতা সেই লিজদাতাকে সেই জমিটা ফেরত দিবে, তাই না? সেটা আর আলটিমেট কি হয় না, এখানে তোমার ট্রান্সফার অফ আলটিমেট ওনারশিপ তো আর হয় না, হয় তো কিসের মাধ্যমে হয়, ট্রান্সফার অফ আলটিমেট ওনারশিপ কিসের মাধ্যমে হয়, বিক্রয় করে, সেল করে। যদি আমি আমার প্রপার্টি যদি তোমার কাছে বিক্রি করে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে তোমার কনসিকুয়েন্স কি, কনসিকুয়েন্স হচ্ছে তোমার সেই প্রপার্টিতে আমার ওনাদের যে একটা আলটিমেট ওনারশিপ রয়েছে, সেই ওনারশিপটা মালিকানাটা সেটা কি হয়ে যায় আলটিমেট ওই দিক থেকে তাকায় দেখো বাইরের কাছে চলে যায়, কতজন ঘুমাচ্ছে, ওনারশিপ সেটা বাইরের কাছে চলে যায়, এটা সেটা মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে যখন বলছিল যে এটা যেহেতু লিজ কন্ট্রাক্ট করা যাবে না, কিন্তু তখন তারা কি করলো ওস্টেন্সিবল মানে এটা ওনারশিপ যেটা বলা হয় তোমার এটা যেন এটা বিক্রি চুক্তি নয়, কিন্তু সেই বলছে যে তার ঠিক আছে বিক্রি করবে, বিক্রি করে বলছে এটা বিক্রি করার পর আবার কি আসবে, যে লিজ কন্ট্রাক্টে যেমন মনে করো নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত আসে, সেই জমিটা মালিকের কাছে চলে যায়, ঠিক তেমনি যে এমন ভাবে বিক্রি করবে নির্দিষ্ট সময়ের পর আবার কি হবে, সেই জমিটা তার কাছে চলে আসবে। তাহলে এটা কি আসলে সেই এটা কি সেম দিতে হতে পারে না, আমি আমার প্রপার্টি তোমার কাছে বিক্রি করলাম, সেখানে যদি আমি তোমাকে শর্ত দিলাম 10 বছর পর আমাকে আবার বিক্রি করতে হবে, সেই সেম কি ভ্যালু সেম হবে না স্যার, সেই ভ্যালু সেম নয়। অথবা আমি আমার প্রপার্টি তোমার কাছে বিক্রি করলাম, বলো যে আমি কি সেই প্রপার্টি তুমি রাহির কাছে বিক্রি করতে হবে না, রাহির কাছে বিক্রি করতে আমি সেটা মানে শর্ত দেবো ওর কাছে আমি আমার প্রপার্টি বিক্রি করলাম, এবার শর্ত দিলাম যে তুমি রাহির কাছে বিক্রি করতে হবে না, সেটা কি ভ্যালু সেম হবে না স্যার, কারণ সেই কন্ডিশন রাহি ভালো মানুষ, তাহলে সেই কন্ডিশন হবে ইনভ্যালিড। তাহলে এই কিন্তু তোমার লং টার্ম লিজ কন্ট্রাক্ট করা যাবে না, কিন্তু বলছে যে সেল করা যাবে, সেল করলে এমন ভাবে সেল করবা তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর আবার কাছে সেই অধিকারটা আবার আমার জমিটা আমার কাছে ফেরত আসবে। তাহলে এটা তো অ্যাকচুয়ালি সেল নয়, তাহলে এটা কি লিজ কন্ট্রাক্টের আদলে করা আছে, মানে এটা সেল প্রকৃতপক্ষে সেল নয়, কিন্তু এটা সেল মনে করা আছে, প্রকৃতপক্ষে সেল নয় কিন্তু সেল মনে করা আছে। এটা হচ্ছে তোমার লিগ্যাল ফিকশন। তো সেই লিগ্যাল ফিকশন এটা হচ্ছে তোমার একটা আবার সোশ্যাল ইসলামিক ল, এই লিগ্যাল ফিকশনের মাধ্যমে এরকম কি করা হয় থাকে বিষয় ডিল করা হয়। যে লিগ্যাল ফিকশন যদি আরেকটা উদাহরণ দিয়ে থাকি, যে তোমার কোম্পানি ইজ এ পারসন, তাই না? কোম্পানি একটা ব্যক্তি, চিটাগং ইউনিভার্সিটি একটা ব্যক্তি, চিটাগং ইউনিভার্সিটি ইজ এ পারসন। তো এখানে পারসন তো জুরিসপ্রুডেন্সিয়াল একটা হচ্ছে তোমার ন্যাচারাল পারসন আর একটা হচ্ছে লিগ্যাল পারসন। লিগ্যাল পারসন অ্যানাদার নেম হচ্ছে জুরিস্টিক পারসন, আর্টিফিশিয়াল পারসন। হ্যাঁ, তো যে তাকে যে ইউনিভার্সিটি সে ব্যক্তি তাকে ব্যক্তি হিসেবে হ্যাঁ, তাহলে সেই কি ব্যক্তি সে পারসন ন্যাচারাল পারসন মধ্যে কি সে আসলে, কিন্তু তাকে বলা হয় যে সে জালাল পর্যন্ত পড়ে আর চলে গেছে। হ্যাঁ শেষ শেষ এটা বলি এটা তো চেষ্টা করে চলে যাবে লাস্ট শেষ তোমরা যে এই ধরে যদি কারিয়া করো তাহলে আমাদের প্রশ্ন শেষ হবে আমাদের মাসের প্রশ্ন আমার সেকেন্ডে কি করতে হবে হ্যাঁ এক বছরের সময় বেশি কাজ আপনি নেট প্রোগ্রাম এই এক মিনিট জি স্যার তারপরে তোমার এখানে কি কোম্পানি কি পারসন কোম্পানি তো মানে একটা ন্যাশনাল পারসন করতে পারে কিন্তু একজন ব্যক্তি তুমি নেক্সট টাইম থেকে এই কথা বলবো না যে এই যে তোমার একটা সবার একটা চলে গেছে ট্রেন করতে হবে, কারণ আমার কোনো দেখতে ভীষণ দত্ত হবে মানে ক্লাস শেষ থেকে হচ্ছে না, এটা তো আমার লিগাল বিষয় লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টে এক্সাম মধ্যে যদি তোমার শেষ হয়ে যায় এই কথা না বললে কিন্তু ওদের সবার একটা শেখা এই কিন্তু টাইমটা লিখে নিচ্ছে কিন্তু এটা শেষ হয়ে যেত। কোম্পানি যে পারসন সে তো তাকে ন্যাশনাল পারসন মধ্যে তো সে মামলা করতে পারে, মামলা খেতে পারে, একইভাবে কি ন্যাশনাল পারসন যেভাবে মামলা করতে পারে মামলা খেতে পারে, কোনোভাবে কি একইভাবে
কোম্পানি কোম্পানি তো সেই ব্যক্তি মানে মনে করা হয় তাকে এই হচ্ছে কন্টিনিউয়াস ফিকশন একইভাবে অ্যাডপ্টেড চাইল্ড সে অ্যাডপ্টেড চাইল্ড কি হয় আর ন্যাচারাল ফ্যামিলি থেকে সে ন্যাচারাল ফাদারকে ফাদার যে কি সে নিজেকে খাইছে দিয়ে অ্যাডপ্টেড ফ্যামিলি দত্তক কি যে পরিবার নিচ্ছে অ্যাডপ্টেড ফাদার কাছে চলে আসে অ্যাডপ্টেড ফাদার সে কি তার যে ন্যাচারাল সান যেরকম একই রকম ভাবে সে স্বীকৃতি পায় অ্যাডপ্টেড সান তো এই অ্যাডপশন মাধ্যমে যে অ্যাডপ্টেড মানে কি অ্যাডপ্টেড ফাদার যেভাবে অ্যাডপ্টেড সান দিয়ে থাকেন সেই ন্যাচারাল সান হতে পারে এটা কি অধিকার ফিকশন এটা কি